আচ্ছা, প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া অর্থাৎ রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস, এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করবো। এগুলো সাধারণত তোমরা পড়লেই বুঝবা, এগুলো আলোচনার কিছু নাই। আলোচনার কিছু নাই বলতে করলে ভালো, বাট স্টিল তোমরা নিজে নিজে পড়লেই বুঝবা। বাট আমি জাস্ট বলে দিই রিভার্সিবল প্রসেস মানে কি। আচ্ছা, তোমরা যখন পড়ছো, উভমুখী বিক্রিয়া পড়ছো, উভমুখী বিক্রিয়া এটা মানে কি রিভার্সিবল রিয়াকশন। মানে কি, ধরো এই যে এ থেকে আমার বি উৎপন্ন হবে, তো এ থেকে বি উৎপন্ন হবে মানে এ থেকে বিও আমি পাবো, আবার বি থেকে এও আমি পাবো। তো এটাকেই বলে হচ্ছে আমার রিভার্সিবল রিয়াকশন, রাইট? অর্থাৎ আমি রিভার্সিবল মানে কি, আমি এইভাবেও একটা জিনিসকে পাবো, আবার ওই জিনিসটা থেকে এই জিনিসটাও পাবো। সো ব্যাপারটা হচ্ছে এরকম একটা বিষয়। তো এইটাই হচ্ছে আমাদের রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওরকম। যেমন ধরো আমি বললাম যে আমি একটা দ্রবণ, এই দ্রবণে কিসের দ্রবণ, আমি এখানে ধরো লবণের দ্রবণ, তো এটাতে সল্ট দিছি। সল্ট দেওয়ার পরে এইটাও যেমনভাবে পাবো, আবার একইভাবে আমি এখান থেকেও আবার সল্ট, এই পানি থেকেও আবার এভাবে, আবার একইভাবে আমি এই পানি থেকেও আবার সল্ট উৎপন্ন করতে পারবো। এটা যে রিভার্সিবল একটা বিষয়। তো এই যে রিভার্সিবল প্রসেস, সেটাই এই রিভার্সিবল প্রসেস বলতে এটাকেই বোঝায়। তো আসলে আমাদের প্রকৃতিতে দেখা যায় যে এই যে আমরা রিভার্সিবল প্রসেস নিয়ে কথা বলি, এই রিভার্সিবল প্রসেসে প্রকৃতিতে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেসের কোনো অস্তিত্ব নাই। নোট ইট ডাউন। আমি কি বললাম যে প্রকৃতিতে এই যে আমাদের রিভার্সিবল প্রসেস, সেটার কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, আমরা পড়ি, চলো ধরা যাক একটি প্রক্রিয়ায় কার্যকরী পদার্থ বা ওয়ার্কিং সাবস্ট্যান্সের বিশেষ এক পরিবেশে, যেমন তাপমাত্রা স্থির রেখে অবস্থাতে পরিবর্তিত হয়ে বি অবস্থায় হয়ে গেল, এবং এই পরিবর্তে যা কিছু তাপ শোষণ করলো তা ওই বাহ্যিক কাজ সম্পাদন করলো, করলো। তাপ গতিবিদ্যার ভাষায় এই প্রক্রিয়াকে সম্মুখমুখী প্রক্রিয়া বলা হয়, রাইট? অর্থাৎ সম্মুখমুখী প্রক্রিয়া, বা আমরা যাকে বলি ফরওয়ার্ড রিয়াকশন বা ডাইরেক্ট অপারেশন বলছে, বা সম্মুখগামী প্রক্রিয়া বলে, রাইট? তো বিপরীত ক্রমে বস্তু যখন বি অবস্থা হতে এ অবস্থায় ফিরে যাবে, তখন তাকে পশ্চাৎবর্তী বা রিভার্স অপারেশন বলা হয়। পশ্চাৎবর্তী প্রক্রিয়া বা রিভার্স অপারেশন। বিপরীত প্রক্রিয়ায় বস্তু একই পরিমাণ তাপ উদ্গীরণ করবে, ইভলভ করবে, রাইট? এবং ওই একই পরিমাণ বাহ্যিক কাজ সম্পাদন করবে, রাইট? এই সম্মুখ ও বিপরীত প্রক্রিয়ায় সমন্বয়ে শ্রেষ্ঠ সমগ্র প্রক্রিয়াকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এটা তো হলো, তাহলে একটা কাজ করি, ওই যে বললাম, ওই যে উদাহরণটা দিলাম যে আমি একটা দ্রবণ বানাইলাম, ধরো চিনির শরবত বানাইলাম। তো চিনি দিয়ে আমি শরবত বানাইলাম, তারপর আমি যদি বলি যে এই শরবতটা তো বানাইলাম, এখান থেকে তুমি আমার চিনি, যতটুকু চিনি আমি দিছি অতটুকু চিনি আমাকে ফিরাই দেবা, বা যেইভাবে দিছি ওইভাবে ফিরাই দেবা। এটা কি সম্ভব? আসলে ওটা কিন্তু সম্ভব না। যদিও আমরা আসলে কী করবো, আমরা পরে ধরো ওই শরবতটা বানানোর পরে ওটাকে তাপ দিব, তাপ দেওয়ার ফলে আমরা করবো, বাট আমরা কিন্তু আগের মতো ফিরে পাবো না। তো ব্যাপারটা হচ্ছে ওরকম আসলে, যে আমাদের বাস্তব জীবনে এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়া, উভমুখী প্রক্রিয়া, এটা আসলে এভাবে কিন্তু সম্ভব না, রাইট? এটার কিন্তু অস্তিত্ব নাই, আমরা জাস্ট এটা ইমাজিন করি। যেমন দেখো, তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ হতে আমরা যে প্রক্রিয়ায় সে প্রক্রিয়াকে প্রত্যাগামী প্রক্রিয়া বলবো, যা সম্মুখ পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, এবং সম্মুখ ও বিপরীতমুখী পরিবর্তনের প্রতি স্তরে তাপ ও কার্যের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়। বা আমরা এটাকে আরেকভাবে ডিফাইন করব, সেটা হচ্ছে যে আমাদের যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, সে প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা। অর্থাৎ তাপ ও কাজের যে ফলাফল সেটা সমান হবে, বাট এটা কেউ সমান হয় না। আসল ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে এটা তো সমান হয় না। তো এই জন্যে আসলে আমাদের তাপ ও কাজের যে বিষয়টা, যে তাপ ও কাজের ফলাফল প্রতি স্তরে সমান হবে, কিন্তু এটা হয় না। এটার কারণেই আমি বলি যে প্রকৃতিতে প্রত্যাবর্তী প্রক্রিয়ার অস্তিত্ব নাই। তো যাই হোক, আসলে আমরা চলো এবার প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য দেখব, বা ফিচার, ক্যারেক্টারিস্টিক। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সংস্থার পরিবর্তন ঘটে। সংস্থা মানে কি? সংস্থা বলতে আমরা বুঝি, আমরা যে সাবস্ট্যান্স নিয়ে কথা বলি বা প্রসেস নিয়ে কথা বলি, সংস্থার পরিবর্তন ঘটে খুবই ধীরে ধীরে, অর্থাৎ ধীরে ধীরে ঘটে। এবং এত ধীরে আমাদের বেসিক্যালি ন্যাচারালি কোনো প্রক্রিয়া সম্ভবিত হয় না, এত ধীরে ঘটে। অতি ক্ষুদ্র পরিমাণে যে পর্যন্ত না সমগ্র পরিবর্তন সংঘটিত হয়, এই প্রক্রিয়া এত ধীরে ধীরে সংঘটিত হয়, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংস্থা কার্যত কি বলছে যে এখানে কি বলছে যে কার্যত তাপগতীয় সাম্য বা থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম অবস্থা বজায় রাখে, রাইট? উপরন্তু এই প্রক্রিয়ায় অস্থিতিস্থাপকতা, সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চুম্বকীয় হিস্টোরেসিস প্রভৃতি ন্যায় অবরক্ষী ফলাফলগুলো থাকবে না। অর্থাৎ দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এই যে আমাদের
ভর্তি যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা এই যে আমাদের ধরো বাধাদানকারী যেমন বিভিন্ন বিষয়, যেমন এই যে অস্থিতিস্থাপকতা, তারপরে সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চুম্বকীয় হিস্টেরেসিস, এগুলো বিষয় কি? এগুলো হচ্ছে আমাদের অবক্ষয়ী ফলাফল, যেগুলো আসলে আমাদের বাধা দেয়, রাইট? আমাদের ধরো কোনো একটা কাজে বাধা দেয়, আমি চলতেছি আমার ঘর্ষণে বাধা দিবে, আবার আমি তরল পদার্থে বা ফ্লুইডে কোনো একটা কিছুকে নিতেছি সেটাতে বাধা দিবে ওই সান্দ্রতা। তো আসলে এই যে বাধা বিষয়টা, এই বাধা বিষয়টা থাকে না আসলে। আমি যদি বাধায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে কাজ, তাপ বা এই বিষয়গুলো কিন্তু এই যে আমাদের কাজ, তাপ, এদের যে আসলে সর্বস্তরে ফলাফল সমান ও সমান হওয়া, এই সমান হওয়ার বিষয়টা কিন্তু থাকে না, বাধাগ্রস্ত হয়, সেজন্য এগুলো থাকবে না, রাইট? ফলাফলগুলো থাকবে না। মোট কথা এটি মূলত স্থৈতিক বা অবক্ষয়ী, আচ্ছা এখানে কী লিখছে চলো আমরা পড়ি, এটা মুছে দিই। অনবক্ষয়ী বা নন ডিসিপেটিভ হবে। এই প্রক্রিয়া এমনভাবে সংগঠিত হবে যাতে প্রক্রিয়ার শেষে সংস্থা বা সিস্টেম ও পরিপার্শ্বের কোনোরূপ নিট পরিবর্তন ব্যতিরেকেই উভয়ের প্রাথমিক অবস্থায় ফিরে যেতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে মোট কথা হচ্ছে আমাদের কিছুই অপচয় হবে না, কোনো অপচয়ই থাকবে না, এরকম একটা সিচুয়েশন। কারণ কি, তুমি একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি করলে, আবার সেই তৈরিকৃত জিনিস থেকে আগের জিনিসটা যদি তুমি ফিরে আসতে চাও, তাহলে তো ইউজুয়ালি আসলে তুমি যখন আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইতেছো, ইউজুয়ালি অপচয় হয়। বাট যখন আমাদের ধরো ঘর্ষণ কিছু নাই, সান্দ্রতা নাই, কিছু নাই, তখন আসলে এটা ধরে নেওয়া হয়, ইমাজিন করা হয় যে আসলে আমাদের কোনো প্রকারের বাধা থাকে না, এটা অনবক্ষয়ী বা নন ডিসিপেটিভ, ফলে আমাদের কোনো প্রকার ঝামেলা ছাড়া এটা আগের অবস্থায় ফিরে আসতে পারে। আগেই বলছি ইমাজিনারি। তো নিম্নে প্রত্যাগামী প্রক্রিয়ার কয়েকটি উদাহরণ আমরা দেখব। বাস্তব ক্ষেত্রে সম্পূর্ণ প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ দেওয়া সম্ভবপর নয়, তবে কিছু কিছু প্রক্রিয়া আছে যাদের আপাতভাবে প্রত্যাগামী প্রক্রিয়া বলা যেতে পারে। আপাতভাবে, বাট আসলে এটা আসলে কিন্তু আপাত দৃষ্টিতে বা প্রকৃতপক্ষে না। আসলে কতগুলো প্রক্রিয়া নিম্নে উল্লেখ করা হলো। যেমন খুব ধীরে ধীরে সংগঠিত করলে সমষ্ণ এবং রুদ্ধতাপ পরিবর্তন প্রত্যাগামী হবে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে খুবই ধীরে ধীরে, কিন্তু আসলে এত ধীরে ধীরে আসলে হয় না আমাদের পারফেক্টলি। আমি যদি চিন্তা করি পারফেক্টলি সমস্ত প্রক্রিয়া বা পারফেক্টলি আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস, সেটা কিন্তু এভাবে এত কম ধীরে ধীরে সম্ভব না। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কিন্তু ধীরে ধীরে হয় না, দ্রুত হয়। আচ্ছা যাই হোক, এবং সমস্ত প্রক্রিয়া খুবই ধীরে ধীরে হয়, বাট আমাদের পারফেক্টলি যে সমস্ত প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস সেটাও কিন্তু সম্ভব না। কারণ এক্ষেত্রে ঘর্ষণের ন্যায় অবক্ষয়ী বল না থাকায় প্রক্রিয়াটি খুব ধীরে ধীরে সংগঠিত হয়। পরিবহন, পরিচালন, বিকিরণের দরুন তাপ ও শক্তি ক্ষয় হয় না, ফলে ক্ষয় না হওয়া মানে কি, আগের অবস্থাটায় ফিরে আসতে পারবে সহজেই। প্রতি গ্রামে 80 ক্যালোরি বা 336 জুল তাপশক্তি, 1 ক্যালোরি সমান আমরা জানি 4.2 জুল। 336 জুল তাপশক্তি শোষণ করে স্বাভাবিক চাপের এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়। আবার স্বাভাবিক চাপে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হতে প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ বা এত জুল তাপশক্তি অপসারণ করলে পুনরায় বরফ পাওয়া যায়। সুতরাং প্রক্রিয়াটি প্রত্যাগামী। তো আসলে এই যে প্রক্রিয়াটা, যা 80 ক্যালোরি বা আমাদের এত জুল তাপশক্তি শোষণ করে এত ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়। আবার একইভাবে 0 ডিগ্রি তাপমাত্রার পানি এত ক্যালোরি তাপশক্তি অপসারণ করে আবার কিসে পরিণত হয়, আবার আমাদের পুনরায় বরফে পরিণত হয়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি আমাদের আপাত দৃষ্টিতে এরকম মনে হয়, রাইট, প্রত্যাগামী। বাট পারফেক্টলি কিন্তু আমরা পুরোপুরি প্রত্যাগামী এরকম প্রসেস পাওয়া টাফ। বাট এগুলো হচ্ছে আমাদের উদাহরণ হিসেবে বেশ কিছুকে এভাবে চিন্তা করি। কিছুটা উপর হতে একটি স্থিতিস্থাপক বলকে একটি স্থিতিস্থাপক ইস্পাত বা পাতের উপর ফেলা হলে শক্তির কোনো অপচয় না হয় বলটি আবারও তার প্রাথমিক উচ্চতা পর্যন্ত উঠে আসবে, রাইট? সুতরাং প্রকৃতি প্রত্যাগামী। আচ্ছা দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে খুব ধীরে ধীরে একটি স্প্রিংকে সম্প্রসারণ করলে প্রতি ধাপে প্রসারণের সময় স্প্রিংয়ের উপর যে পরিমাণ কাজ হবে, সংকোচনের সময় স্প্রিংয়ে সেই পরিমাণ কাজ সম্পূর্ণ হবে। সুতরাং প্রকৃতি প্রত্যাগামী। তো তুমি একটা বিষয় জানছো যে আসলে পারফেক্টলি রিভার্সিবল প্রসেস সম্ভব না। বাট এভাবে তুমি এই যে উদাহরণগুলো শিখলাম এই চারটে উদাহরণ বা এক্সাম্পলস তুমি মনে রাখতে পারো, ধরো তোমার এমসিকিউতে কাজে লাগতে পারে। সো এগুলো মনে রাখবা। পাশাপাশি সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, যে আমার প্রত্যাগামী প্রসেসের যে সংজ্ঞাটা, সেটা ভালো করে মনে রাখবা। আবারও বলতেছি সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, রাইট? তো এই বিষয়টা জাস্ট মনে রাখবা। তো এরপরে এখন আমরা ইরিভার্সিবল প্রসেস বা অপ্রত্যাগামী প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তো আমি আরও কিছু বলে দিই যে আমাদের এই যে প্রত্যাগামী প্রক্রিয়া, এর শর্ত কী। এর দুইটা শর্ত তুমি মনে রাখবে। একটা হচ্ছে যে প্রসেসটা খুবই স্লোলি হতে হবে, খুবই স্লো। এবং সেকেন্ড যে কন্ডিশনটা থাকবে সেটা হচ্ছে
কোনো অপচয়ী শক্তির সৃষ্টি হবে না। কোনো অপচয়ী শক্তি, যেমন ধরো আমাদের ফ্রিকশন, ভিসকোসিটি বা সান্দ্রতা, বা আমাদের এই যে রেজিস্ট্যান্স বা রোধ, এরকম কোনো অপচয়ী শক্তির সৃষ্টি হবে না। সো এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের কন্ডিশন, রাইট? তো এরপরে এখন আমরা কি করব? এরপরে এখন আমরা ইরিভার্সিবল প্রসেস বা অপ্রত্যাগামী প্রক্রিয়ায় চলে যাব। অপ্রত্যাগামী প্রক্রিয়া, এটাতে আসলে আমাদের দেখো কি বলছে। আচ্ছা, অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী বা ইরিভার্সিবল প্রসেস, যেটা আসলে ধরো আমি চিন্তা করলাম একটা পানি ভর্তি কাচের গ্লাস হাতে নিয়ে একজন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে মেঝের উপর গ্লাসটি পড়ে গেল, রাইট? অর্থাৎ একজন ব্যক্তি করছে কি, একজন ব্যক্তি আমার এক পানি ভর্তি একটা গ্লাস নিয়ে সে দাঁড়িয়ে আছে। তো এই দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ গ্লাসটা মেঝেতে পড়ে গেল। মেঝেতে পড়ে যাওয়ার পরে পানি মেঝের উপর ছড়িয়ে পড়লো, ভেঙে গেল গ্লাসটা। এখন এই পানি এবং ভাঙা গ্লাসকে একত্রিত করা কখনোই কিন্তু সম্ভব না। এটা কি সম্ভব? আসলে আমি কি করব, আমি চাচ্ছি যে এই ভাঙা কাচের গ্লাসটাকে আবার নতুন করে জোড়া লাগাবো, এবং আমি আবারও, পানিগুলো তো ছড়াই গেছে, পানিগুলোকে আবার ফিরে পাবো। এটা কি সম্ভব? না, সম্ভব না। এক্ষেত্রে আমার পানিকে পুনরুদ্ধার করা তো সম্ভব হবেই না, এমনকি কাচের গ্লাসটাকে ওইভাবে পুনরুদ্ধার করা সম্ভব না। আবার এই যে ঘটনাটা, এটা কিন্তু খুব দ্রুত সংঘটিত হচ্ছে। দেখো, এটা পড়তেছে, সাথে সাথে ভেঙে যাচ্ছে, বা সাথে সাথে পানি ছড়িয়ে যাচ্ছে, খুবই দ্রুত সংঘটিত হচ্ছে। তো এই যে দ্রুত সংঘটিত হওয়া এবং একটা জিনিস ঘটে যাওয়ার পরে সেটাকে আবার ফিরে না পাওয়া, রাইট, একইভাবে ফিরে না পাওয়া এবং দ্রুত একটা প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ইরিভার্সিবল প্রসেস। সো রিভার্সিবল প্রসেসের সাথে তুমি এই যে অপ্রত্যাগামী যে প্রক্রিয়া, এটাকে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারো, রাইট? আবার তুমি ধরো আমরা আরেকটা উদাহরণ দেখি, চলো। ধরো তুমি চিন্তা করছো যে দুইটাই আবদ্ধ পাত্র। তো এই দুইটা আবদ্ধ পাত্রে গ্যাস পূর্ণ করা আছে, আর একটার মধ্যে ধরো আমাদের গ্যাস পূর্ণ করা আছে। দুইটাই আবদ্ধ করা আছে, অর্থাৎ বদ্ধ। তো একটার মধ্যে হচ্ছে আমাদের গ্যাস ফিল করা আছে এবং আরেকটা ধরো ফাঁকা। তো একটি নল দ্বারা পাত্র দুটি যদি আমি যুক্ত করি, ধরো একটা নল দ্বারা আমি পাত্র দুটো যুক্ত করলাম। তো যুক্ত করার পরে দেখা যাবে যে গ্যাসপূর্ণ পাত্রটি হতে গ্যাস শূন্য পাত্রে গমন করতেছে, অর্থাৎ গ্যাস সর্বদা গতিশীল থাকবে এবং চাবে এখান দিয়ে, অর্থাৎ এইভাবে এটার মধ্যে এই গ্যাসগুলো আসতে, এটা চাবে, এটার মধ্যে আবার গ্যাসগুলো আসতে চাবে, রাইট? এভাবে আসবে। তো এক সময় দেখা যাবে যে উভয় পাত্রে গ্যাসের চাপ সমান হয়ে, এইখানে যে চাপ থাকবে এখানেও সেই চাপই থাকবে, এরকম চাপ সমান হয়ে যাবে আসলে। তো এই প্রক্রিয়াতে গ্যাস কোনো বাহ্যিক কাজ করে না, এটা তো শিওর, রাইট? গ্যাস কিন্তু কোনো বাহ্যিক কাজ করতেছে না। এখানে বহু চেষ্টা করলেও গ্যাসটি নিচ থেকে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। এখন যদি তুমি অনেক চেষ্টা করো, অর্থাৎ তুমি কী চাও, তুমি আবারও চাইতে আসো যে এখান থেকে গ্যাসটাকে, তোমার ইন্টেনশন কি, তুমি এখান থেকে আবার গ্যাসকে এই পাত্রেই সবাই না দিতে চাইতেছো, কিন্তু এটা কিন্তু কখনোই আপনার নিয়ে আসবে না, রাইট? অর্থাৎ এক্ষেত্রে কখনোই আমার ইরিভার্সিবল, এটা কিন্তু স্পন্টেনিয়াস প্রক্রিয়া। কি স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বইচ্ছে এটা এদিকে যাবে, এটা হচ্ছে এটার ফিচার। বাট তুমি কিন্তু এমনি কিন্তু কখনো এটা এভাবে যাবে না। তুমি ফোর্স প্রয়োগ করে নিতে পারো, একটা ফোর্স বা শক্তি প্রয়োগ করে তুমি এটাকে এখান থেকে এখানে ফুল নিয়ে আসলা, বাট আমি বলতেছি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কখনোই যাবে না, রাইট? তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটাই যে আসলে একটা অবস্থায় যাওয়ার পরে সেই অবস্থা থেকে আবার আগের অবস্থায় ফিরে আসে না, এটাই কিন্তু হচ্ছে আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়া। তো যে প্রক্রিয়ায় সম্মুখমুখী প্রক্রিয়া হওয়ার পরে বিপরীতমুখী হয়ে প্রত্যাগমন করতে পারে না, তাকে আমি বলি অপ্রত্যাগামী প্রক্রিয়া। একে অপ্রত্যাগামী প্রক্রিয়া বা অনপনের প্রক্রিয়াও বলে। সেখানে একটা শব্দটা মনে রাখবা, অনপনের প্রক্রিয়াও বলে। শব্দটা স্ট্রাঞ্জ, রাইট? বা স্টিল মনে রাখো, অনপনের প্রক্রিয়াও বলে। যে প্রক্রিয়া সম্ভাব্য সব প্রাকৃতিক উপায় সত্ত্বেও সমগ্র সংস্থা বা সিস্টেমকে পুরোপুরি প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা যায় না, বা যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাগমন করতে পারে না, তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। তো এখন আমরা অপ্রত্যাগামী প্রক্রিয়া নিয়ে কথা বলতেছি, রাইট? তো এখন অপ্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞা দেখো, যে প্রক্রিয়া সম্মুখী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাগমন করতে পারে না, তাকে অপ্রত্যাগামী। তো এখানে আমরা সংজ্ঞা তো দেখলাম, তারপরে বৈশিষ্ট্যতে এখন আমরা যাবো, ক্যারেক্টারিস্টিক, রাইট? অপ্রত্যাগামী প্রক্রিয়া হঠাৎ এবং স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসভাবে ঘটে, এটা তো আমরা জানলাম। প্রক্রিয়াটিতে সব প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে, সুতরাং প্রাকৃতিক প্রক্রিয়া
মাত্রই অপ্রত্যাগামী। অর্থাৎ আমাদের এই যে যত স্পন্টেনিয়াস প্রক্রিয়া আছে, প্রাকৃতিক নিয়ম মানে কি আসলে? প্রাকৃতিক নিয়ম মানেই তো স্পন্টেনিয়াস নিয়ম, অর্থাৎ এটা অটোমেটিক্যালি হবে। আচ্ছা, গাছে ফুল ফুটবে, এটা তো প্রাকৃতিক নিয়ম, এটা তো অটোমেটিক্যালি হবে, রাইট? এটা কিন্তু অটোমেটিক্যালি হবেই। তো এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলো কিন্তু স্পন্টেনিয়াস, রাইট? স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানেই তো যেগুলো স্বতঃস্ফূর্তভাবে করতেছে। তো এই প্রক্রিয়ার সংস্থা কখনোই তার প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা দেখায় না। সুতরাং আমরা কিছু উদাহরণ যদি দেখি নিচে, যে বৈদ্যুতিক রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ সৃষ্টি হয়, এটি একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া। সো এই যে অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ওই যে আমরা শিখছিলাম যে অপচয়ী শক্তি, রোধ, তারপরে হচ্ছে তোমার ঘর্ষণ, ভিসকোসিটি বা সান্দ্রতা, এগুলো থাকবে না। এটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া ছিল, বাট অপ্রত্যাগামী প্রক্রিয়াগুলো অবশ্যই উপস্থিত থাকতে পারে। তারপরে দুটি বস্তুর ঘর্ষণের দরুন যে তাপ সৃষ্টি হয়, তা একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া, রাইট? বা আমি কিন্তু এই যে তাপ সৃষ্টি করলাম, এই ধর আমি দুই হাতকে ঘষলাম, দুই হাতকে ঘষার পরে যে তাপটা সৃষ্টি করলাম, সেই তাপটা আবার আমার হাতের উপর ভিতর দিয়ে কিন্তু আমি আবার আমার হাতে এভাবে নাড়ানাড়ি করতে পারবো না, রাইট? আবার কাজটা করতে পারবো না। সো আসলে এটা কিন্তু আমরা ফিরে পাবো না। তো এটাই হচ্ছে আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়া। যা একবার হয়ে গেছে সেখান থেকে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। তো আশা করি বুঝতে পারছো। কারণ ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ করা হয় তাই তাপে রূপান্তরিত হয়, ওই তাপ থেকে কোনো প্রকারে কাজে পরিণত করা যায় না। তো নিম্নে ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে স্থাপন করলে তাপমাত্রার বস্তুতে কম তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে, কিন্তু কম তাপমাত্রার বস্তুতে অধিক তাপমাত্রার কোনো প্রবণতা নাই। সুতরাং এটি একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া। সো ফার্স্টে কী হলো, যে আমার বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার দিকে প্রবাহিত হলো, বাট ওই যে কম তাপমাত্রার প্রবাহিত হওয়ার পরে এক পর্যায়ে যদি সমান হয়ে যায় উভয়ের তাপমাত্রা, তাহলে আর কোনো তাপমাত্রার প্রবাহ বা ফ্লো, তাপের কোনো ফ্লো বা প্রবাহ ঘটবে না। বাট এটাকে আমাদের কি অপ্রত্যাগামী প্রক্রিয়া কিন্তু, রাইট? তো দেখো, বন্দুক হতে গুলি ছুড়লে বারুদের বিস্ফোরণ ঘটে, এই বিস্ফোরণ অতি দ্রুত সংগঠিত হয়, এই প্রক্রিয়াটি কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়া। দেখো আমি কী করলাম, আমি বন্দুক থেকে গুলি ছুড়লাম, গুলি ছুড়ে কি আমি আবারও কী করবো, বারুদের যে বিস্ফোরণ ঘটলো, তো এর ফলে আমি আবারও ওই বারুদটা এসে বন্দুকের মধ্যে আবার ফেলে যেটা বিস্ফোরিত হয়ে গেছে সেটাকে আবার না ভরে দিতে পারবো বন্দুকের ভিতরে? আসলে না, এটা সম্ভব না। সো এটাই কিন্তু আমাদের অপ্রত্যাগামী। সো অপ্রত্যাগামী মানে কি? একটা হচ্ছে আবার সেটা ফিরে আসতেছে না, এটা মানেই তো অপ্রত্যাগামী। তো এইটা মনে রাখবা, তাহলেই বুঝবা। তো এখন আমরা জাস্ট ডিফারেন্সটা দেখে নিই প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া যে প্রক্রিয়া বিপরীতমুখী প্রত্যাগমন করে এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়া প্রতি স্তরে তাপ, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাপ এবং কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সে প্রক্রিয়াকে প্রত্যাগামী বলে। তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয় এবং প্রত্যাবর্তন করতে পারে না তাকে আমরা বলি অপ্রত্যাগামী প্রক্রিয়া। এটি একটি ধীর প্রক্রিয়া, এটি একটি দ্রুত প্রক্রিয়া। এটি কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসে, মানে হচ্ছে সিস্টেমটা প্রাথমিক অবস্থায় ফিরে আসে, কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না। এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্পন্টেনিয়াস প্রসেস। এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, অর্থাৎ এটা কিন্তু নন স্পন্টেনিয়াস, রাইট? এবং এটা হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। 5 নম্বর দেখো, সংস্থা তাপগতীয় সাম্যাবস্থায় বজায় রাখে। অর্থাৎ আমরা যখন প্রত্যাগামী প্রক্রিয়ার কথা বলি, তাপগতীয় সাম্যাবস্থা মানে কি? থার্মোডাইনামিক্যাল আমাদের হচ্ছে ইকুইলিব্রিয়াম মানে কি? সাম্যাবস্থা তখনই থাকবে যখন উভয়ের কি হচ্ছে, উভয় ক্ষেত্রে কিন্তু একটা ফার্স্টে উভমুখী বিক্রিয়া হচ্ছে, উভমুখী একটা টেন্ডেন্সি থাকতেছে। বাট এক্ষেত্রে কি সাম্যাবস্থা বজায় থাকবে না কেন? কারণ উভমুখী কোনো টেন্ডেন্সি থাকে না। এই প্রক্রিয়ায় অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয় না। আচ্ছা, অবক্ষয়ী ফলাফল বলতে আমি বুঝাইতে চাইতেছি ঘর্ষণ, সান্দ্রতা, রোধ, এটা কিন্তু আমাদের প্রত্যাগামী প্রক্রিয়া থাকবে না। তাহলে আমার প্রত্যাগামী প্রক্রিয়া হবে না। কেন হবে না? কারণ অপচয় হয়, শক্তির অপচয় হয়। বাট এক্ষেত্রে আমার কী হয়, অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয়, অর্থাৎ আমার ঘর্ষণ, সান্দ্রতা, রোধ এগুলো থাকে আমাদের যখন আমরা অপ্রত্যাগামী প্রক্রিয়ার কথা বলি। এই জন্যই আসলে আমাদের আবার ফিরে আসতে পারে না আগের অবস্থা, আগের ভাবে, রাইট? তো আশা করি বুঝতে পারছো। তো এটাই ছিল আমাদের রিভার্সিবল প্রসেস অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস।